প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। বরাবরের মতো আমি আছি তোমাদের সাথে, চয়ন রায়, সহকারী শিক্ষক, সিলিমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজ আর তোমাদের বোর্ডে নয়, আজ তোমাদের নতুনভাবে খাতা কলমে শিক্ষা দিব। আশা করি তোমরা আমার সাথেই আছো। গত ক্লাসে ফিনান্স ও ব্যাংকিং নিশ্চয়ই মনে আছে, তোমাদের লাইভ করেছিলাম। সেই লাইভে ফিনান্স ও ব্যাংকিংয়ে তোমাদেরকে কিছু জিনিস শিখিয়েছিলাম। কীভাবে গড় মুনাফা বের করতে হয়, কীভাবে গড় বিনিয়োগ বের করতে হয়, গড় মুনাফার হার কীভাবে বের করতে হয়, এগুলো তোমরা বের করা শিখেছ। এটা শিখেছ গড় মুনাফার, তারপরে শিখেছ তোমরা গড় বিনিয়োগ, তারপরে থেকে তোমরা শিখেছ গড় মুনাফার হার। তোমাদেরকে আমি ছোট্ট আকারে পে ব্যাক পিরিয়ড, অর্থাৎ যে কিভাবে একটি বছরে শেষে বা একটি বিনিয়োগের প্রকল্প বিনিয়োগ করার পরে কত হারে বিনিয়োগের টাকা ফেরত আসবে, কত সময়ের ভিতরে, সেটাই মূলত পে ব্যাক সময়। তোমাদের বলেছি পে ব্যাক সময়ের নির্ধারণের ক্ষেত্রে দুইটি পদ্ধতি আছে। একটা হচ্ছে একই হারে নগদ প্রবাহ হলে, আরেকটি আছে হচ্ছে ভিন্ন ভিন্ন হারে নগদ প্রবাহ হলে। তো একই হারে নগদ প্রবাহটা তোমাদেরকে দেখিয়েছি, আবার ভিন্ন ভিন্ন হারে নগদ প্রবাহটাও তোমাদের দেখিয়েছি। গতদিন আমি কাল্পনিকভাবে এই দুইটা প্রকল্প, মানে দুইটা পেব্যাক সময় কীভাবে বের করতে হয় সেইটা শিখিয়েছি। কিন্তু আমি তোমাদের বই থেকে গড় মুনাফার হার নির্দিষ্টভাবে করে দিয়েছি। ওই বইতে যে প্রকল্প ক এবং খ রয়েছে, সেই প্রকল্প ক এর গড় মুনাফার হার বের করার পর ওইখানে তোমরা লক্ষ্য করবে 57 পৃষ্ঠায় কিন্তু রয়েছে পেব্যাক সময় নির্ণয়ের কথা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জেনে থাকবে যে পেব্যাক নির্ণয়ের ক্ষেত্রে দুইটি সূত্র ব্যবহার করতে হবে। আমি তোমাদেরকে আগেও বলেছি। এই পেব্যাক সময়ে একই হারে নগদ প্রবাহ হলে তোমাদেরকে আমি বলেছি যে মনে করো নগদ প্রবাহ যদি আসে তাহলে বিনিয়োগ ভাগ বার্ষিক নগদ প্রবাহ। তোমাদেরকে বলেছি যদি বিনিয়োগ হয় মনে করো কত, 15,000, তোমাদের বইতে রয়েছে, সেই উদাহরণটা আমি দিচ্ছি, 15,000, আর বার্ষিক নগদ প্রবাহ 5,000। এই ক্ষেত্রে পে ব্যাক সময় অর্থাৎ পে ব্যাক পিরিয়ড কত, তাহলে আমরা জানি এই যে 3টে শূন্য বাদ দিলাম, তারপরে কেটে দিলাম আসছে কত, 3, তাহলে এটা 3 বছর। তাহলে আমার কিন্তু এটা সহজেই পে ব্যাক সময় 3 বছর হয়ে যাচ্ছে। এখন বিষয় হচ্ছে এই পদ্ধতিতে আমাদের পরীক্ষায় খুবই কম পড়ে, যে কারণে আমরা এই পদ্ধতিটা বেশি করে অনুসরণ করব। তবে আমাদের এটা বহু নির্বাচনী ক্ষেত্রে এটা বেশিরভাগই পড়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে পেব্যাক পিরিয়ডের খ নম্বর যে সূত্রটি, এই সূত্রটি তোমাদেরকে গতকালও ব্যাখ্যা দিয়েছি, আজও আমি একটু বলে দিচ্ছি। এই যে এ হচ্ছে দ্য ইয়ার ইন হুইচ দ্য কিউমুলেটিভ ক্যাশ ফ্রম ইন নিয়ার টু দ্য নেট ক্যাশ আউটলে, অর্থাৎ আমার নগদ প্রবাহ এতে দেখতে হবে যে আমার বিনিয়োগের কাছাকাছি যে বছর, সেই বিনিয়োগের কাছাকাছি বছরের যে বছর সেটাকে আমাকে এ হিসেবে ধরতে হবে। যদি আমরা এনসিও ধরি সেক্ষেত্রে নিট ক্যাশ আউটলে, অর্থাৎ আমার কত টাকা আমি বিনিয়োগ করেছি সেটাকে নির্দেশ করেছে। এই সি অর্থ বোঝাচ্ছে কিউমুলেটিভ ক্যাশ ফ্রম দ্য ইয়ার এ, অর্থাৎ আমার এই যে ক্রমযোজিত, কিউমুলেটিভ বলতে ক্রমযোজিত বোঝায়, ঠিক আছে? ক্রমযোজিত বলতে বোঝা যাচ্ছে ধাপে ধাপে, অর্থাৎ প্রথম বছরের সাথে দ্বিতীয় বছর, দ্বিতীয় বছরের সাথে তৃতীয় বছর, এইভাবে প্রত্যেকটা বছরের টাকা পরের বছরের সাথে যোগ হয়ে যেটা হয় সেটা হচ্ছে ক্রমযোজিত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, কিউমুলেটিভ ক্যাশ ফ্রম দ্য ইয়ার এ, তাহলে এই যে আমাদের যে সি এসেছে সেটা হচ্ছে এই যে দেখছো, এই যত পরিমাণ হবে সেই ক্রমযোজিত নগদ প্রবাহ এই সি। আচ্ছা, এরপরে তোমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা, ডি ক্যাশ ফ্রম অফ
ফলোয়িং ইয়ার অফ দ্য ইয়ার এ, অর্থাৎ এই যে এ বছরটা, যে বছরটা আমাদের বিনিয়োগের কাছাকাছি বছর, সেই বছরের পরের বছর, অর্থাৎ তার পরের বছর, যদি এটা 2 বছর হয় তার পরের বছর 3 বছর, সেই বছরের নগদ প্রবাহ এটি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটির ব্যাখ্যা পেয়েছো। তাহলে আমরা একটু চলে যাই পরবর্তী ধাপে। দেখো, আমাদের গত প্রকল্পে প্রকল্প ক ছিল, প্রকল্প ক, এই প্রকল্প কয়ে উল্লেখ ছিল নিট মুনাফা। নিট মুনাফা তোমাদের মনে আছে নিশ্চয়ই, বইতেও উল্লেখ আছে। প্রথম বছর ছিল বিয়োগ 33.53, অর্থাৎ 33,53,000 টাকা। তারপরে ছিল দ্বিতীয় বছর 57,16,900 টাকা। তারপরে ছিল 6,67,900 টাকা। এগুলো হচ্ছে গত ক্লাসে আমরা যেটা করে এসেছি, আমরা লাইভ করেছিলাম যেটা, সেটাই ছিল। এইভাবে আমরা প্রকল্প ক থেকে পেয়েছিলাম নিট মুনাফা। আর তোমাদের মনে করার স্বার্থে আমি এটি লিখে রেখেছি যে প্রথম বছর আমাদের যে অবচয় ছিল সেটার পরবর্তীতে সব বছরই একই ছিল, তো সেই 33.33, অর্থাৎ 33,33,000 এইভাবে, মানে 33 এইভাবে ছিল, ঠিক আছে। তো আমাদের যেহেতু আমাদের বিনিয়োগ ছিল 1 কোটি টাকা 3 বছরের, সেই 3 বছর দিয়ে মূলত ভাগ করা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ আসবো পেব্যাক সময় কীভাবে নির্ণয় করতে হয় যদি এক এক বছর এক এক রকম থাকে। তার মানে কি, আমাদের এই পেব্যাক সময়, দেখো পেব্যাক সময়ের ক্ষেত্রে আমাদের নগদ প্রবাহের ক্ষেত্রে, নগদ প্রবাহ খেয়াল করো, নগদ প্রবাহ, এই নগদ প্রবাহ বের করতে গেলে সবসময় মনে রাখবে যে নিট মুনাফা যোগ অপচয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমাদের পেব্যাক সময় বের করতে গেলে, অর্থাৎ পে ব্যাক পিরিয়ড, এটা বের করতে গেলে আমাদের এটা লাগবে, অর্থাৎ নগদ প্রবাহ। তাহলে নগদ প্রবাহ লাগবে। এখন নগদ প্রবাহ তো আমাদের নাই, আমাদের আছে নিট, এই যে নিট মুনাফা আছে, আর কি আছে হচ্ছে অবচয়। সব সময় মনে রাখবে যে নগদ প্রবাহ বের করতে গেলে নিট মুনাফা যোগ অবচয়। তাহলে এখানে নিট মুনাফা কত দেখো তোমরা, নিট মুনাফা হচ্ছে প্রথম বছর 33,53,000, তারপর রয়েছে 57,16,900, তারপর রয়েছে 6,67,900, আর এখানে তো 33.33। তাহলে আমরা এখানে কি বের করব বলেছি? হ্যাঁ, আমরা বের করব নগদ প্রবাহ। নগদ প্রবাহের জন্য আমাদের 3টি ঘর, বেশি ঘর লাগবে না, মাত্র 3টি ঘর লাগবে। প্রথমত লাগবে বছরের ঘর, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ছোট্ট করে। আর এই খাতা কলমে আসার একটি মাত্র কারণ হচ্ছে যে আমরা কোন পরিস্থিতিতে, যে কোনো পরিস্থিতিতে আমরা যে কোনোভাবে তোমাদের সাথে আছি, সেই সাথে থাকাটা বোঝানোর জন্য মূলত আমরা খাতা কলমে আজ তোমাদেরকে আমি নিয়ে আসছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই বছরের ঘরটা বড় হয়ে গেছে, সমস্যা নাই। দেখো এরপর হচ্ছে নগদ প্রবাহ, সরি এই আমি তো তোমাদেরকে নগদ প্রবাহ বের করতে চেয়েছি। তো নগদ প্রবাহ বের করতে হলে প্রথমে লাগবে হচ্ছে প্রথম বছর, আমার ভুল হয়ে গেছে একটু, তোমরা একটু খেয়াল করো। এটা হচ্ছে প্রথম বছর, এটা হচ্ছে দ্বিতীয় বছর, এটা হচ্ছে তৃতীয় বছর। আমি এটা ভুল করে আমি তোমাদের ক্রমযোজিতটা করে ফেলেছিলাম, তার জন্য দুঃখিত। তোমরা দেখো তাহলে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। আমার প্রথম বছর নিট কত ছিল? আমাদের নিট হচ্ছে, যদি আমি একটু আরেকটি ঘর একটু বড় করে দিই, এখানেই দিই, খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা। এখানে যদি নিট মুনাফা, তাহলে নিট মুনাফা কত? নিট মুনাফা কত আমাদের? নিট মুনাফা হচ্ছে প্রথম বছর 33, এই যে দেখো, বিয়োগ
তোমাদেরকে একটু দেখি। হ্যাঁ, বিয়োগ 33.53। আমি এটা লক্ষ্য হিসাব করছি, তো আমি তোমাদেরকে ডিটেলস বলছি না। তারপরে নগদ প্রবাহ কত, এই নিট মুনাফা কত, নগদ প্রবাহ যেহেতু বের করবো নিট মুনাফা লাগবে, তাহলে প্রথম বছর নিট মুনাফা এটা, দ্বিতীয় বছর হচ্ছে 57,000 কত, 57,16,900। আমি তোমাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি 57.169। এরপরে কত দেখো তোমরা, 6.769। তাহলে এটা আমার কি বের হয়েছে, এটা আমাদের নিট মুনাফা। এই নিট মুনাফার সাথে কি যোগ হয় তোমরা জানো, নিট মুনাফার সাথে কি যোগ হয়, নিট মুনাফার সাথে যোগ হয় হচ্ছে অবচয়। তাহলে যোগ অবচয়, তাহলে এটা অবচয় অবচয়। তাহলে আমার অবচয় কত, এই যে দেখো তোমরা 33.33। এটা কিন্তু লক্ষ্যে হিসাব করছি, ঠিক আছে, এগুলো সব কিন্তু লক্ষ্যে হিসাব। তাহলে এটার ক্ষেত্রে 33.33, এটা হচ্ছে 33.33। তো আমার যেহেতু 3 3 3 অনেক আসে, তো আমি অতগুলো নেয়নি, কারণ অতগুলো নিতে গেলে আমাদের অঙ্ক করতে একটু প্রবলেম হয়ে যেতে পারে, সেজন্য। এবার দেখো আমাদের তাহলে নগদ প্রবাহ, এটার নাম কি, নগদ প্রবাহ। আমার ঘরটা একটু একটু এলোমেলো হয়ে গেছে, তোমরা বুঝতে পারবে নিশ্চয় করার সময়। তাহলে নগদ প্রবাহ কত দেখো, -33.53। তাহলে আমরা কি করব, এই 33.53 এটি প্লাসে রয়েছে, তাহলে আমাদের যেহেতু মাইনাসের সংখ্যাটা বেশি রয়েছে, তাহলে আমরা মাইনাসটাই দিব। থাকলো কত, 3 3 শূন্য, 3 3 মিলে গেল, 5 থেকে 3 চলে গেলে 2 থাকলো, আর 33 মিলে গেল। তাহলে এটা আমার কি মাইনাসে, নগদ প্রবাহ এটা আমার কিন্তু মাইনাসে রয়েছে। আচ্ছা, এরপরে দেখো এটাই রয়েছে, এটা যোগ করতে হবে, যেহেতু এটা মাইনাস ছিল সেজন্য এটা মাইনাস রয়েছে, এটা যোগ করতে হবে। তাহলে দুইটা যোগ করলে আমার কত হবে, খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, 90,04,, অর্থাৎ 49,900। আমি সংক্ষেপে যদি বলি 90.499। এরপর আসছে কত, এবার তৃতীয় বছর এটা যোগ করলে আসছে উপরে রয়েছে 6,76,900। এরপরে রয়েছে 33,33,000 সামথিং থাকলো, আমি ওটা অ্যাড করলাম না, যাও। তাহলে এখানে আমার কত আসছে, 40.102। এগুলো কিন্তু তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, এগুলো কিন্তু লক্ষ্যে হিসাব, ঠিক আছে। তাহলে আমার নগদ প্রবাহ, আমি তাহলে এটাকে ক্লোজ করে দিই। আমার তাহলে নগদ প্রবাহ, শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমার নগদ প্রবাহ কত আসছে, আমার নগদ প্রবাহ আসছে, এই দেখো, প্রথম বছর বিয়োগ 0.20, দ্বিতীয় বছর 90.499, এরপর সর্বশেষ যে বছর 40.102। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, তাহলে আমার নগদ প্রবাহ বেরোলো, তাই না, আমার নগদ প্রবাহ বেরোলো। তোমাদেরকে আমি বলেছি, একটু খেয়াল করো, এই যে এই অঙ্কটা করতে গেলে আমাদের নগদ প্রবাহ, দেখো একটা জিনিস তোমরা খেয়াল করো, নগদ প্রবাহকে আমাদের কি একই হারে আছে এখানে, একটু খেয়াল করো, আমাদের কিন্তু এখানে একই হারে নাই, কিন্তু আমি তোমাদের যেটা বলে দিয়েছিলাম যে এইটা একই হারে ছিল নগদ প্রবাহ, সেজন্য কিন্তু এই নিয়মে করেছি। কিন্তু আমাদের যেহেতু এটা যেমন 5,000 হারে প্রত্যেকটা বছরই ছিল, কিন্তু এই অঙ্কে আমরা যেটা বই থেকে নিয়েছি সেই অঙ্কে কিন্তু প্রতি বছর, অর্থাৎ প্রথম বছর দেখো পরিবর্তন আছে, দ্বিতীয় বছরের থেকে, দ্বিতীয় বছরের থেকে, অর্থাৎ মোটামুটিভাবে এটা একই হারে না। তাহলে একই হারে যদি হতো তাহলে আমরা এই নিয়মে করতাম, যেহেতু একই হারে না সেজন্য আমরা শিক্ষার্থী বন্ধুরা এই নিয়মে করব, a প্লাস NCO মাইনাস C ডিভাইড বাই D। তো এই নিয়মে করার আগে একটুখানি ক্যালকুলেটিভ বিষয় রয়েছে, ক্যালকুলেশন করতে হবে। সেটা কি, সেটা হচ্ছে আমাদের নগদ প্রবাহকে ক্রমযোজিত হারে করতে হবে। আমি তোমাদেরকে আগেও বলেছি ক্রমযোজিতটা কীভাবে করতে হয়। ক্রমযোজিত হচ্ছে প্রথম বছরের সাথে দ্বিতীয় বছর, দ্বিতীয় বছরের সাথে তৃতীয় বছর, ঠিক তো, হ্যাঁ, প্রথম বছরের সাথে দ্বিতীয় বছর, দ্বিতীয় বছরের সাথে তৃতীয় বছর, এটাই হচ্ছে ক্রমযোজিত। তোমরা একটু খেয়াল করো,
এবার কিন্তু আমার 3টা ঘর ক্রমযোজিত, খুবই সহজ, তোমরা দেখলেই বুঝতে পারবে। যেহেতু আমার 3টা ঘর, তো আমি ছোটো করেই কাটছি যাতে তোমাদের ক্যাপচার করতে পারি আমাদের ক্যামেরায়। তোমরাও তোমাদের খাতায় সাইজ মতো করে নেবে, দেখবে যে সুন্দর হবে। ক্রমযোজিত তোমাদেরকে আমি বলেছি, ক্রমযোজিতর ক্ষেত্রে প্রথমে থাকবে বছর, তারপর নগদ প্রবাহ, তারপর হচ্ছে ক্রমযোজিত নগদ প্রবাহ। তাহলে আমার ঘর কয়টি হচ্ছে? 3টি। তাহলে আমার প্রথমে বছরের ঘর তো ছোটোই লাগে, যেহেতু আমার বছরের ঘর ছোটো। আর তারপর হচ্ছে নগদ প্রবাহ, তারপরে হচ্ছে ক্রমযোজিত নগদ প্রবাহ। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, আমি তাহলে এটা কি বের করছি, এটার নাম কি দিব? এটার নাম দেব হচ্ছে নগদ প্রবাহ বের করছি, তাই না? ক্রমযোজিত নগদ প্রবাহ। তাহলে আমরা এটাকে কত বছর? এটা হচ্ছে বছর, এটা হচ্ছে বছর, প্রথম বছর, প্রথম দিলাম। আর এটা কি? নগদ প্রবাহ, নগদ প্রবাহ। তারপর এটা কি? ক্রমযোজিত নগদ প্রবাহ, ক্রমযোজিত নগদ প্রবাহ। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবং স্পষ্টভাবে দেখতে পাচ্ছ। আমার মনে হয় বোর্ডে লাইভ করলে যতটা স্পষ্ট দেখা যায়, তার থেকে তোমরা মনে হয় বেশি স্পষ্ট দেখতে পাচ্ছ। আচ্ছা, তাহলে আমার প্রথম বছর কত হয়েছিল? আমার প্রথম বছর কিন্তু হয়েছিল বিয়োগ 0.2। তাহলে এখানে আমার কত হবে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এখানেও আমার বিয়োগ 0.2। যেহেতু ক্রমযোজিত, প্রথম বছর নগদ প্রবাহ গেল এবং ক্রমযোজিত বিয়োগ 0.2 আসলো। এরপর হচ্ছে দ্বিতীয় বছর। আমরা যদি দ্বিতীয় বছরটা খেয়াল করি, দ্বিতীয় বছর আমাদের ছিল হচ্ছে 90.499। তাহলে আমি দিই 90.499। তাহলে ক্রমযোজিত মানে কি? এই নগদ প্রবাহ যা আসবে প্রথম বছরের সাথে পরের বছর যোগ হবে। তাহলে এর সাথে যদি এটা যোগ হয়, যেহেতু এই প্রথম বছরটা মাইনাসে রয়েছে, সেহেতু এর সাথে এটা বিয়োগ করে যা হবে সেটা দাঁড়াবে, তাই না? যদি যোগ থাকতো তাহলে যোগই হতো। তাহলে এখানে কত আসছে? 90. আমি কিন্তু ক্যালকুলেট করে রাখছি, তোমরা একটু খেয়াল করো এবং তোমাদের ক্যালকুলেশন করে দেখো, তোমরাও একই পাবে, ঠিক আছে? কোনো ভুল নাই আশা করি। আচ্ছা, এরপর হচ্ছে তাহলে ক্রমযোজিত নগদ প্রবাহ। তাহলে এটা কত আসলো? প্রথম বছর, দ্বিতীয় বছর, এবার আসবে তৃতীয় বছর। তাহলে তৃতীয় বছর কত টাকা? হ্যাঁ, ছিল হচ্ছে 40.102। তাহলে এটা এর সাথে কি করব? হ্যাঁ, আমরা এর সাথে যোগ করব। তাহলে এর সাথে যোগ করলে কত আসবে? যদি 90-এর সাথে 40 যোগ করি, আমরা জানি 130। আর এর সাথে যোগ করলে আসবে, যেহেতু এখানে 2 রয়েছে, তাহলে আমরা যদি এভাবে করি 104, তাহলে 1,30,40,100 টাকা। তাহলে আমার এটা কি বের হলো? এটা হচ্ছে ক্রমযোজিত। তাহলে আমরা এবার সূত্রে চলে যাই, পে ব্যাক পিরিয়ড বের করতে হবে। তাহলে পে ব্যাক পিরিয়ড, তাই তো? বা বইতে লেখা আছে পে ব্যাক সময়, আমরা এটা বাংলায় লিখে দিই পে ব্যাক সময়। তাহলে পে ব্যাক সময় আমি তোমাদেরকে বলেছি, যদি এটা ধারাবাহিকভাবে হয় সেক্ষেত্রে একরকম, আর যদি একই মানে আলাদা আলাদা হয় তাহলে একরকম। আমার দেখো নগদ প্রবাহ কিন্তু একটাও মিল নাই, অর্থাৎ আমার কিন্তু পার্থক্য আছে নগদ প্রবাহের ক্ষেত্রে। সেজন্য আমরা A+NCO-C ডিভাইড বাই ডি আমরা এই সূত্রে ব্যবহার করব। তাহলে তোমাদের মনে আছে এখানে এ, তাহলে এ সমান কত? আমি তোমাদেরকে বলেছি বিনিয়োগ যা, যদি সেটার সাথে মিলে যায় তাহলে তোমাদের এই সূত্রটা প্রয়োগ করা লাগছে না। কিন্তু যদি বিনিয়োগের সাথে না মেলে, অর্থাৎ বিনিয়োগের থেকে কম হবে কিন্তু বেশি যাবে না, তাহলে আমার বিনিয়োগ কত ছিল তোমাদের তো মনে আছে, আমার ছিল 1 কোটি। তাহলে 1 কোটি আমার যদি বিনিয়োগ হয়, তাহলে 1 কোটি যদি বিনিয়োগ হয়, আমার দেখো দি ক্রমযোজিত 1 কোটি কোথায় আছে? দেখো এখানে আছে 90 লক্ষ, আর এখানে আছে 1,30,00,000। তাহলে আমার কোনটা গ্রহণ করতে হবে?
আমার নিতে হবে 1 কোটির নিচে। 1 কোটির উপরে চলে গেলে তো আমি তো ওভার করে ফেললাম, এখানে কিন্তু যাওয়া যাবে না, সেজন্য এর নিচে যেতে হবে। তাহলে এর নিচে হচ্ছে কত বছর? দ্বিতীয় বছর। কত টাকা? 90 লক্ষ। তাহলে আমরা দ্বিতীয় বছর দিলাম, এই যোগ এনসিও, মানে তোমাদেরকে বলেছি এনসিও মানে হচ্ছে বিনিয়োগ। তাহলে এখানে আমরা এখানে মানগুলো পাতিয়ে দিই। দ্বিতীয় বছর 2, এটা মান পাতালে হবে কি, তোমরা যে অঙ্ক বুঝে করেছো একটু ব্যাখ্যা দিতে পারলে আরও ভালো। তবে পরীক্ষার খাতায় যদি এরকম ব্যাখ্যা বা একটু দিয়ে দাও যে তাহলে তোমাদের কিন্তু পরীক্ষায় নাম্বারগুলো ভালো আসবে এবং স্যারেরা বুঝতে পারবে যে তোমরা বুঝে লিখেছো। ঠিক আছে, তাহলে এনসিও কত ছিল শোনো। যেহেতু 1 কোটি আমি তোমাদেরকে বলেছি যে আমি অতগুলো সংখ্যা পাতাবো, মানে সংখ্যা পাতাবো না, সেই জন্য আমি সংক্ষেপ করেছি। তাহলে 1 কোটি এখানে 100 হিসেবে দিয়েছি, তাহলে 1 কোটি। আচ্ছা, এই বিয়োগ। এবার তোমরা শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো যে এই সি, তাহলে এই সির মানটা কি? সির মানটা তোমাদেরকে বলেছি যে কিউমুলেটিভ ক্যাশ ফ্রম দ্য ইয়ার এ। তাহলে কিউমুলেটিভ ক্যাশ, কিউমুলেটিভ মানে কি? ক্রমযোজিত নগদ প্রবাহ নাম এ, যে বছর সেই বছরে। তাহলে এখানে এ সমান সমান কত বছর? 2 বছরের ক্রমযোজিত নগদ প্রবাহ কত? 90 লক্ষ। তাহলে আমি এই 90 লক্ষ 2 9 9, এবার আমি ভাগ দিলাম ডি। ডি মানে কি বলেছি তোমাদের নিশ্চয় মনে আছে, ডি অর্থ হচ্ছে যে এ বছরের পরের বছরের নগদ প্রবাহ, শুধু নগদ প্রবাহ। এ বছরের পরের বছরের শুধু নগদ প্রবাহ, এটা হচ্ছে এ বছর। তোমরা একটু খেয়াল করো, যদি আমরা একটু ধরি, এটা হচ্ছে এ বছর। এ বছরের কি করতে হবে? পরের বছরের নগদ প্রবাহ। এই যে নগদ প্রবাহ, দেখো নগদ প্রবাহ লাগা রয়েছে প্রথম বছর, দ্বিতীয় বছর, দ্বিতীয় বছর যেহেতু এ, সেই জন্য তার পরের বছর হচ্ছে আমাদের ডি এর মান। ডি মানে হচ্ছে ক্যাশ ফ্রম অফ ফলোয়িং ইয়ার অফ দ্য ইয়ার এ, অর্থাৎ এ বছরের পরের বছর। তাহলে আমার এ বছরের পরের বছর কত? 40.102। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো যে 40.102, তাহলে এই 2 দেওয়া হলো। এবার এখান থেকে এটি বিয়োগ করলে কত আসবে? এখান থেকে এটি বিয়োগ করলে আসবে হচ্ছে 9.701। এবার এখানে ভাগ থাকলো, এই ভাগ তো তোমরা নর্মালি সবাই পারো, যেহেতু তোমরা ম্যাথমেটিক্সে অনেক ভালো এবং তোমরা ক্যালকুলেটিভ করতে পারো, আর সাথে তো ক্যালকুলেশন মানে ক্যালকুলেটিভ তো থাকছে, তাই না? তাহলে আরও সহজ হয়ে যাবে। তোমরা একটু খেয়াল করো, এখানে যখন এটা দিয়ে ভাগ করব তখন আমাদের ভাগ করে নিই, তারপর যোগের কাজ। তাহলে ভাগ করলে আসবে আমার 0.28, হ্যাঁ 0.2419 এত। তাহলে এটাকে আমার কি করতে হবে? এটাকে আমার যোগ করতে হবে। 2.2419, 2.2419। তাহলে এটা কি আমার? এটা আমার বছর। এই যে এইটা বের হলো, একটু খেয়াল করো, এই যে যেটা বের হলো এটা কিন্তু আমার বছর। তোমাদের বইয়ের থেকে একটুখানি হয়তো এই যে 2.25 আছে তোমাদের বইতে, যেহেতু আমি ক্যালকুলেশনে যে 9 9 3 3 3 বাদ দিয়েছি এই যে তোমাদের অবচয়ের ক্ষেত্রে, সেই অবচয়ের ক্ষেত্রে এবং আরও কিছু বিষয় ছিল যেটা বইয়ের সাথে একটু ভিন্নতা আছে, কিন্তু তোমাদের এটা 100% ওকে আছে। ওকে, তাহলে এটা কিন্তু বছর। এই বছরটা কি বোঝাচ্ছে? যে আমার যে বিনিয়োগ করেছিলাম, কত টাকা বিনিয়োগ করেছিলাম? 1 কোটি টাকা বিনিয়োগ করেছিলাম। তো এই 1 কোটি টাকা বিনিয়োগ ফেরত আসতে আমার লাগবে হচ্ছে 2.2419 বছর, অর্থাৎ আমাদের পেব্যাক সময় পেয়ে গেলাম। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমাদের পেব্যাক সময় নির্ণয় করার সূত্র এবং কিভাবে এটা নির্ণয় করতে হয়। তোমাদের বলেছিলাম প্রকল্প খ এর যে নগদ প্রবাহ আগ পর্যন্ত, অর্থাৎ গড় মুনাফা বের করতে। তোমরা নিশ্চয়ই এটা পেরেছো।
যেহেতু আমাকে কেউ কিছু বলোনি সেজন্য আমার মনে হয় তোমরা সবাই পেরেছো। যেভাবে আমি শিখিয়েছি ওইভাবে একই রকম হুবহু ঠিক তেমনিভাবে তোমাদেরকে আমি আবারও বলি, ঠিক একইভাবে তোমরা পরেরটা ঠিক একইভাবে এই সূত্রে, এই যে সূত্রটা দিয়েছি এই সূত্রে তোমরা পরেরটা করতে পারবে। তোমাদেরকে আবারও আমি রিভিউ করে দিচ্ছি, এই যে যদি নগদ প্রবাহ একই হারে আসে, অর্থাৎ মনে করো প্রথম বছর 5 বছর, দ্বিতীয় বছর 5 বছর, তৃতীয় বছর 5 বছর, চতুর্থ বছর 5 বছর, অর্থাৎ একই পরিমাণ আসে, তাহলে এই বিনিয়োগ দিয়ে নগদ প্রবাহ ভাগ করলে তুমি কিন্তু কী পাচ্ছ, তুমি পেয়ে যাচ্ছ পেব্যাক সময়, অর্থাৎ তোমার বিনিয়োগের টাকা ফেরত আসতে কত সময় লাগবে সেটা পেয়ে যাচ্ছ। কিন্তু যদি তুমি দেখো যে পেব্যাক অর্থাৎ নগদ প্রবাহ ভিন্ন ভিন্ন আছে, যেমন আমরা এই প্রকল্প, এটা ছিল প্রকল্প ক, ঠিক আছে, তোমাদেরকে মনে আছে তো প্রকল্প ক, এই প্রকল্পে কয়ে ছিল নগদ প্রবাহ আমরা বের করেছিলাম। কিভাবে বের করেছিলাম? নগদ প্রবাহ বের করতে গেলে আমরা জানি, তোমাদেরকে এই যে করিয়ে দিয়েছি, দেখো একটু খেয়াল করে, নগদ প্রবাহ বের করতে গেলে আমাদের করতে হবে নিট মুনাফার সাথে অবচয় যোগ করতে হবে। প্রকল্পে কয়ে নিট মুনাফা আছে, অবচয় আছে, সেই দুটো যোগ করে আমাদের নগদ প্রবাহ বের করতে হবে। এই যে নিট মুনাফা অবচয় যোগ করে আমাদের নগদ প্রবাহ বের হয়ে গেছে। ঠিক প্রকল্পে ক্ষয় একই রূপ, তোমাদের নিট মুনাফা বের হয়েছে, অবচয়ও বের হয়েছে, ওই দুটো তোমরা কি করবে, যোগ করবে। যোগ ঠিক এভাবে করবে, যোগ করার পরে যেটা বের হবে সেটাই কিন্তু নগদ প্রবাহ। যেহেতু দেখো ভিন্ন ভিন্ন, ওখানেও ভিন্ন ভিন্ন আসবে। এবার ভিন্ন ভিন্ন আসলে তোমরা কি করবে, ক্রমযোজিত নগদ প্রবাহ বের করবে। ক্রমযোজিত মানে প্রথম বছরের সাথে দ্বিতীয় বছর, দ্বিতীয় বছরের সাথে তৃতীয় বছর। এইবার ও যখনই ক্রমযোজিত নগদ প্রবাহ বের হবে ঠিক তখনই তোমরা এই পেব্যাক সময়, পেব্যাক পিরিয়ডের যে সূত্রটা আমি দ্বিতীয়বার দেখিয়েছি সেই সূত্রটা প্রয়োগ করবে। তাহলে সেই সূত্রটা প্রয়োগ করলে আমাদের জানি এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইড বাই ডি, এই সূত্র যা যা বলছে সেগুলো পাতিয়ে দিবে। অর্থাৎ এ মানে হচ্ছে বিনিয়োগের, যা বিনিয়োগ করছি তার কাছাকাছি যত টাকা সেই টাকাটা বসবে। তারপর এনসিও মানে হচ্ছে বিনিয়োগের টাকা, মাইনাস সি বলতে যে বছরে এ সেই বছরে ক্রমযোজিত, একদম সহজ হিসাব, যে বছরে এ সেই বছরে ক্রমযোজিত। এরপর ডি অর্থ কি, ডি হচ্ছে যে বছরে এ তার পরের বছরের নগদ প্রবাহ। তাহলে এটা হচ্ছে এই, তাহলে এটার ক্রমযোজিত নগদ প্রবাহ এইটা। এর পরের বছর হচ্ছে তৃতীয় বছরে যে টাকাটা নগদ প্রবাহ সেটা হচ্ছে এটা। তাহলে তোমরা নিশ্চয়ই এভাবে বছরের সংখ্যা বের করতে পারবে। আর আগামী ক্লাসে আমি তোমাদেরকে বইয়ের যে কাজ দেওয়া রয়েছে সেই কাজ সহ বইয়ের সৃজনশীল অঙ্কটা আমি বুঝিয়ে দেব। তোমরা বইয়ের কাজটি নিজেদের মতো করে আমাকে দেখাবে। দেখা যাক তোমরা কী শিখেছো। তাহলে সুস্থ থেকো, ভালো থেকো, আর অনলাইন ক্লাস নিয়মিত দেখো। ধন্যবাদ সবাইকে।